ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আমাদের লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ক্লাসিফিকেশন পদ্ধতি জীবজগতের বিভিন্ন পদ্ধতি এবং তার গোড়ার দিক নিয়ে আলোচনা হয়েছিল। আজকে আমরা ওখান থেকেই আমাদের পড়ার লাস্ট পোর্শন থেকে স্টার্ট করছি। থ্রি ডোমেইন প্রথা ছিল বিজ্ঞানী কার্ল উজের দেওয়া, যে ক্লাসিফিকেশন পদ্ধতিতে বিজ্ঞানী কার্ল উজ জীবজগৎকে তিনটে ডোমেইনে ভাগ করেছিলেন: ডোমেইন আর্কিব্যাকটেরিয়া, ডোমেইন ব্যাকটেরিয়া এবং ডোমেইন ইউক্যারিয়া। আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম ডোমেইন আর্কিব্যাকটেরিয়াতে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর সহনশীল কিছু মাইক্রোস্কোপিক প্রোক্যারিওটিক জীব রয়েছে: হ্যালোফিলস, থার্মোফিলস, অ্যাসিডোফিলস, মিথানোজেন্স। ডোমেইন ব্যাকটেরিয়াতে আমরা সচরাচর যে ব্যাকটেরিয়াদেরকে চিনি, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, আমাদের উপকারী কিংবা অপকারী ব্যাকটেরিয়া, রোগ তৈরি করে কিংবা আমাদের বিভিন্ন শিল্পে উপকার করছে, তারা সবাই রয়েছে ডোমেইন ইউ ব্যাকটেরিয়া গোষ্ঠীতে। যদি আমরা উৎপত্তি সময়কালের কথা ভেবে থাকি, যখন প্রোক্যারিওটিক জীব, দ্যাট মিনস কোষে আদর্শ পর্দাঘেরা কোনো অঙ্গাণু ছিল না, সেই সমস্ত জীবদের ক্ষেত্রেও কারো কারোর ক্ষেত্রে ক্লোরোফিল নয় ঠিক, কিন্তু ক্লোরোফিলের মতো ক্লোরোবিয়াম ক্লোরোফিলস, যারা বিশেষ গোষ্ঠীর কিছু ব্যাকটেরিয়াতে আমরা পাই, ক্রোমাটোফোর নামক এক বিশেষ প্রকার থলির ভেতরে আবদ্ধ ছিল, যা ফটোসিনথেসিস করতে সাহায্য করত। তাহলে কিছু কিছু ইউব্যাকটেরিয়া গোষ্ঠীর ব্যাকটেরিয়া ফটোসিনথেটিক বা সবুজী ছিল। বেশিরভাগ ব্যাকটেরিয়া বা মোনেরান্স পরভোজী প্রকৃতির এবং সবুজী নয় বলে এরা অপরের উপর বা পোষকের দেহ থেকে পুষ্টি গ্রহণ করেই বেঁচে থাকত। সো আমাদের যে আলোচনাটা লাস্ট পর্যন্ত ছিল সেটা ছিল ডোমেইন প্রথা, যেখানে আমরা লাস্ট অবধি আলোচনা করেছিলাম কয়েকটা পদ্ধতি। আজকে আমরা বিশদে যে বিষয়ে যাব সেটা ছিল 5 কিংডম ক্লাসিফিকেশন পদ্ধতি। আর.এইচ. হোয়াইটেকারের দেওয়া 1969 সালে এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি অনেকগুলি ভিত্তির উপর দাঁড়িয়েছিল। আর.এইচ. হোয়াইটেকার কোষীয় গঠন, বডি অর্গানাইজেশন, সেল ওয়ালের স্ট্রাকচার বা নেচার, মোড অফ নিউট্রিশন, মোড অফ রিপ্রোডাকশন, অনেকগুলি ভিত্তির উপর ছিল এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি। এবং আমরা যে 5টা রাজ্য পেলাম এখন পর্যন্ত আমরা মেনে চলছি: মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এই 5টা গোষ্ঠীকে যদি আমরা সঠিকভাবে কোষীয় গঠন অনুসারে প্রকারভেদ করতে চাই, তাহলে আমরা হোয়াইটেকারের পদ্ধতি অনুসারেই যদি আমরা কোষীয় গঠন দেখি, তাহলে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক নেচার হচ্ছে প্রথম কোষীয় গঠন, যেখানে প্রোক্যারিওটিকদের একটাই রাজ্যে স্থান দেওয়া হয়েছে, কারণ তারা সবাই এককোষী এবং একটা রাজ্যে রয়েছে মোনেরা, যেখানে কোষীয় গঠনের উপর ভিত্তি করে এবং কোষ প্রাচীরের রাসায়নিক যোগের উপর ভিত্তি করে, পেপটাইড ও গ্লাইকেনের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে এই মোনেরান্সদেরকে আবার দুভাগে ভাগ করা হয়: অটোট্রফস অর হেটারোট্রফস। দ্যাট মিনস সবুজী এবং পরভোজী। দ্যাট মিনস কারো কারোর কোষে সালোকসংশ্লেষকারী রঞ্জক রয়েছে, কারো কারো কোষে সালোকসংশ্লেষকারী রঞ্জক নেই। যারা ফটোট্রফিক ব্যাকটেরিয়া ছিল বা মোনেরান্স ছিল, তাদেরকে আবার দুভাগে ভাগ করা হয়েছিলেন আর.এইচ. হোয়াইটেকার: অক্সিজেনিক অ্যান্ড নন অক্সিজেনিক। দ্যাট মিনস অক্সিজেনের উপস্থিতিতে বাঁচবে আরেক গোষ্ঠীর মোনেরা, যারা অক্সিজেনের অনুপস্থিতিতে বাঁচতে পারে। যারা হেটারোট্রফস ছিল তাদেরকে আবার দুভাগে ভাগ করেছিলেন: স্যাপ্রোফাইটিক অর প্যারাসাইটিক। এই সকলকে নিয়ে একটা লার্জেস্ট কিংডম আমরা বলতে পারি, সেটা ছিল মোনেরা। অটোট্রফস যে ব্যাকটেরিয়া ছিল তাদেরকে আরেকটা গোষ্ঠীতেও হোয়াইটেকার ভাগ করার চেষ্টা করেছিলেন, সেটা ছিল কেমোট্রফিক ব্যাকটেরিয়া। দ্যাট মিনস সালোকসংশ্লেষ প্রক্রিয়া খাদ্যবস্তু প্রস্তুতির পরিবর্তে অন্য কোনো জৈব রাসায়নিক বস্তুর সংশ্লেষ সেই কোষগুলোতে দেখা যেত, যার জন্য সেই ব্যাকটেরিয়াদেরকে বা সেই মোনেরান্সদেরকে আমরা কেমো অটোট্রফস বা কেমোট্রফিক ব্যাকটেরিয়া বলি। অপরদিকে যারা ইউক্যারিওটিক, তাদেরকে আবার দুই ভাগে ভাগ করা হয় কোষীয় গঠন অনুসারে। একটা ছিল এককোষী ইউনিসেলুলার, আর একটা বহুকোষী বা মাল্টিসেলুলার। যারা এককোষী বা ইউনিসেলুলার তারা শুধু একটাই কিংডমে স্থান পেয়েছিল, প্রোটিস্টা রাজ্যে, যেখানে সেল ওয়াল থাকতে পারে, নাও থাকতে পারে, যেখানে কোষ প্রাচীরের মুখ্য উপাদান হবে সেলুলোজ জাতীয় জটিল শর্করা। এই সেলুলোজ তার উপস্থিতি বা অন্য কোনো রাসায়নিক বস্তুর উপস্থিতির উপর ভিত্তি করে প্রোটিস্টদেরকে আবার দুই গোষ্ঠীতে ভাগ করা হয়: অটোট্রফস অ্যান্ড হেটারোট্রফস এগেইন। যেখানে অটোট্রফসের আন্ডারে মেইনলি আমরা পাই সালোক সংশ্লেষকারী ফটো অটোট্রফস, যেখানে কেমো অটোট্রফসকে পাই না। প্রোটিস্টদের মধ্যে হেটারোট্রফস যারা রয়েছে তাদেরকে আবার দুভাগে ভাগ করেছিলেন হোয়াইটেকার: স্যাপ্রোফাইটিক অ্যান্ড প্যারাসাইটিক। অপরদিকে যারা মাল্টিসেলুলার ছিল, সেই মাল্টিসেলুলার জীবদেরকে সরাসরি হোয়াইটেকার পুষ্টি পদ্ধতির বিচারে দুভাগে ভাগ করেছেন: অটোট্রফিক অ্যান্ড হেটারোট্রফিক।
যারা অটোট্রফিক তারা প্ল্যান্টি, সবুজ উদ্ভিদ গোষ্ঠী, কারণ তাদের কোষে ক্লোরোপ্লাস্ট অঙ্গাণুতে ক্লোরোফিল নামক সালোকসংশ্লেষকারী রঞ্জক রয়েছে এবং এই ক্লোরোফিল নামক সালোকসংশ্লেষকারী রঞ্জকযুক্ত উদ্ভিদদের কোষ প্রাচীর মূলত তৈরি হয়েছে সেলুলোজ দ্বারা, যদিও সেলুলোজ ছাড়া হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, কিউটিন, সুবেরিন ইত্যাদি জটিল শর্করাও তাদের কোষ প্রাচীরে পাওয়া যায় এবং সেই অনুসারে আমরা কোষ প্রাচীরের ভিন্ন ভিন্ন স্তর সংগঠনও পাবো পরবর্তী কোষ চ্যাপ্টার পড়ার সময়। এখানে যারা হেটারোট্রফস রয়েছে তাদেরকে আবার দুটো রাজ্যে স্থান দেওয়া হয়েছে, ফাঞ্জি অ্যান্ড অ্যানিমেলিয়া। যারা ফাঞ্জি তাদের মূলত স্যাপ্রোফাইটিক মোড অফ নিউট্রিশন দেখা যায়, তাদের কারো কারোর অ্যাবজর্বটিভ, দ্যাট মিনস শোষণ করে এরা পুষ্টি সংগ্রহ করে এবং তাদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান ছিল কাইটিন নামক জটিল শর্করা। যেখানে হেটারোট্রফস অ্যানিমেলিয়া রয়েছে তারা সবাই সম্পূর্ণভাবে পরভোজী, যাদেরকে আমরা হোলোজয়িক পুষ্টি পদ্ধতি যাদের দেহে দেখতে পাই, দ্যাট মিনস 5টা ধাপে সেই পুষ্টি সম্পন্ন করে অ্যানিমেলিয়া গোষ্ঠীর জীবেরা, মানে আমরা প্রাণীরা। 5টা ধাপ: প্রথম ধাপ খাদ্য গ্রহণ, ইনজেশন; দ্বিতীয় ধাপ গৃহীত খাদ্যের পরিপাক, ডাইজেশন; তৃতীয় ধাপ পাচিত খাদ্যের শোষণ, অ্যাবজর্পশন উইদিন দ্য ভিলাই; চতুর্থ ধাপ যে শোষিত বস্তু আমাদের রক্তে এলো সেই রক্তের শোষিত বস্তু কোষে গিয়ে আত্তীকরণ হয়, দ্যাট মিনস অ্যাসিমিলেশন অফ দ্য অ্যাবজর্বড মেটেরিয়ালস; ফাইনাল স্টেপ ইজেশন অর বহিষ্করণ অপাচ্য খাদ্যবস্তুর। এই 5টা ধাপের পুষ্টি পদ্ধতি অনুসারে অ্যানিমেলিয়া। তো হোয়াইটেকারের এই শ্রেণীবিন্যাস পদ্ধতির সুবিধা অনেক বেশি, যদিও হোয়াইটেকারের প্রবর্তিত শ্রেণীবিন্যাস পদ্ধতির আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অনেক বেশি পেলেও সবচেয়ে প্রধান অসুবিধা যে হোয়াইটেকারের শ্রেণীবিন্যাস পদ্ধতিতে আমরা জাতিজনিগত সম্পর্ক সহজে খুঁজে পাই না এবং যেহেতু জীবাশ্ম নিয়ে উনি ওনার কাজের মধ্যে বা ওনার রিসার্চের আইডিয়াতে জীবাশ্ম নিয়ে কোনো আলোচনা নেই বা বিবর্তনজনিত কোনো সম্পর্কের রিলেশন আমরা পাই না, তাহলে সেটা একটা অসুবিধাজনক দিক বলা যেতে পারে। আরেকটা প্রধান অসুবিধাজনক দিক হোয়াইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতির, সেটা হচ্ছে কিছু কিছু জীবকে উনি স্থান দেন নাই, যাদেরকে আমরা বর্তমানে বলছি জীব ও জড়ের মধ্যবর্তী বস্তু, ইন্টারমিডিয়েট অর্গানিজম বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং, দ্যাট মিনস ভাইরাস, ভাইরয়েডস, প্রিয়ন্স। কোনো বিজ্ঞানীরা বলছেন, ভাইরোলজিস্টরাও বলছেন যে ভাইরাসদের কোষীয় আয়তন আইডিয়াল কোষের তুলনায় অনেক ছোট, যার জন্য ভাইরাসদেরকে অকোষীয় বলা হয়, আसेलुलर। তাহলে এই যে ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন্স, ওনাদেরকে এই জীবদেরকে বিজ্ঞানী আর.এইচ. হোয়াইটেকার ওনার 5 রাজ্য শ্রেণীবিন্যাসে স্থান দেন নাই, তাহলে এটা একটা বিষয় ছিল যে উনি কোষীয় জীবদেরকে ক্লাসিফাই করার চেষ্টা করেছিলেন, অকোষীয় জীবদেরকে নয়। তো এটা একটা যুক্তি হতে পারে। সো আমরা এই পদ্ধতির প্রত্যেকটা স্টেপের এবার ক্যারেক্টারিস্টিক্সের দিকে যাব ধীরে ধীরে। 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রথম যে রাজ্য সেটা ছিল রাজ্য মোনেরা, যেখানে আমরা ব্যাকটেরিয়া গোষ্ঠীকে পাই এবং বেশিরভাগ ব্যাকটেরিয়া বা বলতে পারি মোনেরাসদের আন্ডারে শুধু ব্যাকটেরিয়া আসে তা নয়, সায়ানো ব্যাকটেরিয়া রয়েছে, নীলাভ সবুজ শৈবাল বা যাদেরকে আমরা ব্লু গ্রিন অ্যালগিও বলি। নীলাভ সবুজ শৈবাল মাইক্রোপ্লাজমা, জীবজগতের সবচেয়ে ক্ষুদ্রতম জীব মাইক্রোপ্লাজমা, যার দেহের আয়তন 0.1 থেকে 0.2 মাইক্রোমিটার হয় বা মাইক্রন হয়। রিকেটশিয়া রয়েছে, স্পাইরোকিটা রয়েছে। সো মোনেরা গোষ্ঠীতে আমরা আদর্শ নিউক্লিয়াস পাই না, কোষে কোনো পর্দা ঘেরা অঙ্গাণু পাই না। প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য অনুসারে তাদের কোষে শুধুমাত্র আমরা 70S প্রকৃতির রাইবোজোমকে পাচ্ছি, কারণ কোষীয় সংগঠন কোষে বিপাক্রিয়া সম্পাদনের জন্য প্রোটিন উৎপাদন করতে হবে। সো রাইবোজোম কোষে রয়েছে, রাইবোজোম পর্দা ঘেরা অঙ্গাণু নয়, পর্দাবিহীন অঙ্গাণু। তাহলে আমরা কোনো প্রকার পর্দা ঘেরা অঙ্গাণু ব্যাকটেরিয়া কোষে বা কোনো মোনেরার কোষে দেখতে পাই না। মোনেরানদের ক্ষেত্রে যদি আরও বলা হয়, ব্যাকটেরিয়াদের মধ্যে আমরা বিভিন্ন শেপের তার ক্যারেক্টারিস্টিক্স পাই। আমরা এর আগের ক্লাসে আলোচনা করছিলাম জীবজগতের বৈশিষ্ট্য, সাইজ অ্যান্ড শেপ। ব্যাকটেরিয়াদের মধ্যেও আমরা সেই একই ক্যারেক্টার পাই, বিভিন্ন সাইজ অ্যান্ড শেপের ব্যাকটেরিয়া আমাদের চারপাশে রয়েছে মোনেরা গোষ্ঠীতে। কিছু ব্যাকটেরিয়া রড শেপ হয়, যাদেরকে আমরা বলি দণ্ডাকার বা বেসিলাস গোষ্ঠী। যারা গোলাকার হয়, স্ফেরিক্যাল টাইপ, কক্কাস ব্যাকটেরিয়া। কিছু হয় হেলিক্যাল টাইপ, যাদেরকে আমরা বলছি স্পাইরিলাম গোষ্ঠীর। কিছু হয় কমা শেপ, দ্যাট মিনস যাদেরকে আমরা কমা ব্যাকটেরিয়া অথবা ভিব্রিও। এই যে ডিফারেন্ট টাইপের ব্যাকটেরিয়া রয়েছে, বেসিলাস ব্যাকটেরিয়া, দণ্ডাকার ব্যাকটেরিয়া, তারও আবার অনেকগুলো টাইপ, মোনোবেসিলাস, ডিপ্লোবেসিলাস, স্ট্রেপ্টোবেসিলাস, ডিফারেন্ট টাইপস। কক্কাস ব্যাকটেরিয়া, তার ক্ষেত্রে আমরা ডিফারেন্ট টাইপস পাচ্ছি। একটা করে একক ব্যাকটেরিয়া যদি পাওয়া যায়, মোনোকক্কাস। যদি দুটো করে কক্কাস ব্যাকটেরিয়া পাশাপাশি জুড়ে থাকে, ডিপ্লোকক্কাস। যদি লম্বা চেইন তৈরি করে থাকে তাহলে স্ট্রেপ্টোকক্কাস।
যদি আমরা দেখি ব্যাকটেরিয়া, গোলাকার ব্যাকটেরিয়াগুলো আঙুরের থোকার মতন ঝুলে আছে বা আঙুরের থোকার মতন বসবাস করছে, তাহলে স্টেফাইলোকক্কাস। তো এই যে ডিফারেন্ট শেপ অনুসারে ব্যাকটেরিয়াদেরকে আবার আমরা টাইপসও করছি। বেসিলাস ব্যাকটেরিয়ার ডিফারেন্ট টাইপস, কক্কাস ব্যাকটেরিয়ার ডিফারেন্ট টাইপস। পুষ্টি প্রকৃতি অনুসারে যদি দেখা হয়, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা পুষ্টি প্রকৃতি অনুসারে ডিফারেন্ট ভাগে ভাগ করতে পারি ব্যাকটেরিয়াকে। পুষ্টি প্রকৃতির বিচারে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা সবুজীব পুষ্টি প্রক্রিয়া পাই, পরভোজী পুষ্টি প্রক্রিয়া পাই। কিছু ব্যাকটেরিয়া মৃতজীবী প্রকৃতির, দ্যাট মিনস মৃত জীবজন্তুর দেহ থেকে পুষ্টি নিয়ে বাঁচে। কিছু ব্যাকটেরিয়া প্যারাসাইটিক প্রকৃতির, যারা সরাসরি কোনো পোষকের দেহ থেকে পুষ্টি নিয়ে বাঁচে, পোষকের কোনো উপকার করে না। কিন্তু আমাদের দেহে বসবাসকারী একটি ব্যাকটেরিয়া আছে, ইশ্চেরিশিয়া কোলাই বা সংক্ষেপে যাকে আমরা ইকোলাই বলি। সে কিন্তু আমাদের সঙ্গে একটা মিথজীবীয় সম্পর্ক তৈরি করেছে। তাহলে ব্যাকটেরিয়া গোষ্ঠীতে পুষ্টির বিচারে যদি আমরা বলি সিম্বায়োটিক ব্যাকটেরিয়াকে আমরা পাচ্ছি। এরকম বহু ব্যাকটেরিয়া আছে যারা সিম্বায়োটিক নেচার দেখায়। গবাদি পশু যারা রোমন্থনকারী, তাদের অন্ত্রেও একটা বেশি ব্যাকটেরিয়া বসবাস করে, ট্রাইকোডার্মা কোনিকি ব্যাকটেরিয়া। ইকোলাই আমাদের দেহে থাকার ফলে আমাদের কি বেনিফিট হয়েছে? ইকোলাই আমাদের অপাচ্য খাদ্য থেকে পুষ্টি নিয়ে বাঁচে, পরিবর্তে সে আমাকে ভিটামিন B12 তৈরি করে দেয়, ভিটামিন K তৈরি করে দেয়, যা আমাদের রক্ত উৎপাদনের জন্য জরুরি। ভিটামিন B12 আমাদের আরবিসি গঠনের জন্য জরুরি, আরবিসি উৎপাদনের জন্য বোন মেরুতে হিমোসাইটোব্লাস্ট কোষগুলোকে উদ্দীপনা দিয়ে আরবিসি বা রক্তকোষ উৎপাদনে সাহায্য করে। তাহলে এই যে উপকারিতা একটা সম্পর্ক তৈরি হয়েছে দুজনের মধ্যে, মানুষ এবং ব্যাকটেরিয়া বা গবাদি পশু এবং ব্যাকটেরিয়া, উদ্ভিদের মধ্যেও আছে। আমরা যে ডাল খাই, সমস্ত প্রকার লিগুমিনাস প্ল্যান্টস ও শিম্বগোত্রীয় উদ্ভিদ, তাদের মূলে অর্বুদ তৈরি করে কিছু ব্যাকটেরিয়া বসবাস করে, যাদেরকে আমরা কমনলি চিনি, ছোটবেলা থেকে জেনে আসছি, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। ফ্রাঙ্কিয়া ব্যাকটেরিয়া সেম আরেকটা মিথজীবী ব্যাকটেরিয়া, যেটা ক্যাসুরিনা উদ্ভিদে অর্বুদ তৈরি করে বসবাস করে। তো এরকম ব্যাকটেরিয়ার পুষ্টি বিচারে আমরা পরভোজী পুষ্টি বা সবুজী পুষ্টির বিচারে যদি আমরা দেখি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডিফারেন্ট টাইপস পুষ্টির প্রকৃতি আমরা পাই। ব্যাকটেরিয়ার একটা প্রধান বিষয় বা ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা বলি, তার কোষের জেনেটিক ম্যাটেরিয়াল। ব্যাকটেরিয়ার কোষে আদর্শ নিউক্লিয়াস নেই, তথাপি একটি দ্বিচক্রী ডিএনএ তার কোষে রয়েছে, এবং সেই ডিএনএটাকে আমরা বলি ব্যাকটেরিয়াল জিনোম বা জেনোফোর বা নিউক্লিয়েট ডিএনএ। এবার সেই জিনোম বা নিউক্লিয়েট ডিএনএ ছাড়াও ব্যাকটেরিয়া কোষে আরেকটা ডিএনএ পাওয়া যায়। সকল ব্যাকটেরিয়ার প্রজাতিতে নয়, বাট কিছু কিছু ব্যাকটেরিয়ার প্রজাতিতে পাওয়া যায় প্লাজমিড ডিএনএ, যেটা আধুনিক জেনেটিক রিসার্চ ওর বায়োটেকনোলজির গবেষণার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। সেই প্লাজমিড চক্রাকার, স্মল, সেলফ রেপ্লিকেটিং প্রপার্টি যুক্ত হয়, যা নিজের প্রতিলিপি নিজে তৈরি করতে পারে এবং ব্যাকটেরিয়ার যৌন জননেও সহায়তা করে। বলা হয় যে ব্যাকটেরিয়া কোষে প্লাজমিড ডিএনএ আছে, F প্লাজমিড ডিএনএ যুক্ত ব্যাকটেরিয়াদেরকে আমরা F+ বা ডোনার ব্যাকটেরিয়া বলি। যে সমস্ত ব্যাকটেরিয়াতে প্লাজমিড ডিএনএ নেই, তাদেরকে F- বা রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়া বলা হয়। ব্যাকটেরিয়ার যৌনজননকালে F+ থেকে F- জেনেটিক ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ হয়, যার জন্য F- থেকে F+ গোষ্ঠীর ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। কিন্তু এই এক্সচেঞ্জ কালে যদি এরকম হয়, একটা ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএ অপর কোনো ব্যাকটেরিয়ার নিউক্লিয়েট ডিএনএর সঙ্গে মার্চ করে ফেলেছে, তাহলে কিন্তু রিকম্বিনেন্ট ব্যাকটেরিয়া গোষ্ঠীর উদ্ভব হয়, HFR ব্যাকটেরিয়াল স্ট্রেন। তাহলে এই ব্যাকটেরিয়া কোষের নিউক্লিয়েট বস্তুর একটা বিশেষত্ব রয়েছে। কোনো কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা মেসোজোম বলে একটা অঙ্গাণু সদৃশ গঠন পাই, যা ব্যাকটেরিয়ার কোষ পর্দা ভাঁজ হয়ে উৎসেচকপূর্ণ একটা অঙ্গাণুর মতন গঠন তৈরি করেছে ঠিকই, কিন্তু সেটা অঙ্গাণু নয়। মেসোজোম মূলত মাইটোকন্ড্রিয়ার বিকল্প হিসেবে প্রোক্যারিওটিক বা ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে শ্বসন সহায়ক উৎসেচকপূর্ণ হয়ে শ্বসনে সাহায্য করে, দ্যাট মিনস শক্তির যোগানে সাহায্য করছে, শক্তি উৎপাদনে সাহায্য করছে। ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশন যদি বলা হয়, প্রতিকূল পরিবেশ বা অনুকূল পরিবেশের সাপেক্ষে ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশনের ধরনও ডিফারেন্ট হয়। যদি পরিবেশ সম্পূর্ণরূপে ব্যাকটেরিয়ার পক্ষে অনুকূল থাকে, ব্যাকটেরিয়ার আমরা যৌনজনন দেখতে পাই। 3 প্রকার যৌনজনন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখতে পাই: সংশ্লেষ বা কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন। এই 3 প্রকার যৌনজননের মাধ্যমে ব্যাকটেরিয়া তার জেনেটিক ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ করায়। ট্রান্সডাকশন যে পদ্ধতি, সেটা আর একটু বেশি পিকুলিয়ার। ব্যাকটেরিয়া তার নিজের রিপ্রোডাকশন সম্পন্ন করবে, যেখানে সাহায্যকারী হিসেবে ভাইরাসকে বেছে নেয়। ভাইরাসের সাহায্যে একটা ব্যাকটেরিয়া তার নিজের জেনেটিক ম্যাটেরিয়াল অপর ব্যাকটেরিয়া কোষে ট্রান্সফার করায়, যার জন্য HFR ব্যাকটেরিয়াল স্ট্রেইন তৈরি হয়। তাহলে ব্যাকটেরিয়ার যৌনজনন 3টা কৌশলে হতে পারে: কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। এছাড়া
বহু প্রজাতি প্রতিকূল পরিবেশ যখন থাকে তার রিপ্রোডাকশনের জন্য অযৌনজনন কিংবা যাকে আমরা বলি অঙ্গজ জনন, ফ্র্যাগমেন্টেশন বা বার্ডিং, ওগুলোকেও বাছাই করতে পারে। তো ব্যাকটেরিয়ার প্রধান যৌনজনন প্রক্রিয়া অযৌনজনন টাইপ, দ্যাট মিনস রেণু উৎপাদনের মাধ্যমে অযৌনজনন সম্পন্ন করা বা দ্বিবিভাজনের মাধ্যমে অযৌনজনন সম্পন্ন করতে পারে। সো ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশনের পর আমরা যদি তার উপকারীর দিক ভাবি, যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কী কী উপকারিতার দিক পাই, বহু ব্যাকটেরিয়াকে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইউজ করছি। যেমন সিম্পলি আমরা বাড়িঘরে ইউজ করি দুধ থেকে দই তৈরি করার সময়। আগের দিনের পুরনো দই, দুধ জাল দেওয়ার পরে সেখানে মিশিয়ে দিই, তাহলে ল্যাক্টোব্যাসিলাস গোষ্ঠী ব্যাকটেরিয়া বা স্ট্রেপ্টোকক্কাস গোষ্ঠীর ব্যাকটেরিয়াকে এই মিল্ক ইন্ডাস্ট্রিতে সহজেই ব্যবহার করা হয় দুধ থেকে দই তৈরি করার জন্য, মাখন, পনির, চিজ তৈরি করার জন্য। সিমিলারলি আমরা বিভিন্ন আদার ইন্ডাস্ট্রিতে যদি ধরা হয়, সেখানেও পাট থেকে পাটের তন্তু নিষ্কাশন করা, চা পাতা থেকে চা, আমরা যে পানীয় চা তৈরি করছি সেটা নিশ্চয়ই চা পাতা নয়। তো ওই যে প্রসিডিওর যেখানে আমরা বিভিন্ন ব্যাকটেরিয়া স্পিসিসকে বিভিন্নভাবে ইউজ করছি, সেখানে আমরা ব্যাকটেরিয়া শিল্পক্ষেত্রে বিভিন্ন শিল্পে ইউজ পাই। আগামী ক্লাসে আমরা ব্যাকটেরিয়ার এই বিভিন্ন ইম্পর্টেন্স, ইকোনমিক ইম্পর্টেন্স থেকে নেক্সট আলোচনা শুরু করব। আজকের ক্লাস এখানেই শেষ।